সে আমার আপনজন। লেখনীতে নবনীতা চৌধুরী। পর্ব ৩। দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছে বেলি আর রৌদ্দুর। সুব্রতা কিছুক্ষণ শুয়ে আবার উঠে পড়ল। শুয়ে থাকতে ভালো লাগছে না তার। বাবা মায়ের কথা মনে পড়ছে। হাতে স্মার্টফোনটাও নেই যে বাবাকে একটা কল দিবে। মাহমুদ বাড়ি গিয়ে কোনো ঝামেলা করেছে কিনা কে জানে। ধীর পায়ে উপর তলা থেকে নেমে এলো সুব্রতা। পুরো বাড়ি শুনশান নির্বতায় নিমজ্জিত। আবছা রোদ এসে পড়েছে ড্রয়িং রুমে। তুষার সন্ধ্যায় ফিরবে বলেছিল। সেই নিচ তলায় থাকে। সোফায় বসে ল্যান্ডফোন সামনে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকল সুব্রতা। মস্তিষ্কের দোলাচলে বাবাকে কল দিবে নাকি দিবে না বুঝতে পারছে না। রৌদ্দুরকে তো বিয়ে করে নিয়েছে, কিন্তু বাবা মাকে কি বলবে? কথাটা শুনে ওনারা কেমন রিয়েক্ট করবেন? সব মিলিয়ে মাথা কাজ করছে না সুব্রতার। দোনামোনা নিয়ে আনিস মৃধার নাম্বার তুলে কল দিল সে। মুহূর্তের মধ্যে কল রিসিভ হল। সুব্রতা দাঁত খিচে চোখ বন্ধ করে নিল। ভয়ে তার অন্তরাত্মা শুকিয়ে আসছে। হ্যালো, কে বলছেন? জেনিফার মৃধার কণ্ঠে নড়েছে বসল সুব্রতা। হাতে ল্যান্ডফোন কানে চেপে ধরা গলায় বলল, আমি আম্মু। মেয়ের কণ্ঠ পেয়ে অবাক হলেন জেনিফার। আজ 2 দিন থেকে তার মেয়ে আর নাতনি নিখোঁজ। শত খুঁজে ওদের হদিস পাননি তারা। সেখানে এখন সুব্রতার কল। চিন্তিত কণ্ঠে জেনিফার শুধালেন, সুব্রতা, বলো আম্মু। কথাটুকু শেষ করতে গিয়ে কেঁদে দিল সুব্রতা। বড্ড অসহায় লাগছে নিজেকে। তুই কোথায় মা? বেলি কেমন আছে? বেলিকে টিকা দিতে গিয়ে হঠাৎ কোথায় চলে গেলি মা? তোর বাবা আর আমি তোকে খুঁজতে খুঁজতে হয়রান। আমি সিলেট আম্মু। বেলি ভালো আছে। সিলেট মানে? ওখানে কি করছিস তুই? কার সঙ্গে গেলি আম্মু? বেলি নানু ভাই কোথায়? ওকে ফোনটা দে তো। সুব্রতা নিজেকে সামলাল। চোখ মুছে গলা পরিষ্কার করে শান্ত স্বরে বলল, মাহমুদ আমাকে খুঁজছে আম্মু, তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছি। আমি চাই না আমার আর বেলির জন্য তোমাদের কোনো বিপদ হোক। কি বলছিস এসব? তুই আর বেলি আমাদের আপনজন মা। তোরা দুজন ছাড়া আর কে আছে আমাদের? ওই জানোয়ারটা আমার উপর নজর রাখছিল। মেয়ের কথায় আটকে উঠলেন জেনিফার মৃধা। জলদি বেডে বসে পড়লেন তিনি। কেন? তোকে তো ও নিজের ইচ্ছেতে ডিভোর্স দিয়েছে। তবে? সুব্রতা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মাহমুদের বাবা ঢাকার ফ্ল্যাটটা বেলির নামে লিখে দিয়েছেন। কি বলছিস? ওর 18 বছর হওয়ার আগ পর্যন্ত আমার আর আমার স্বামীর নামে থাকবে। উকিলের পেপার এসেছিল 1 সপ্তাহ আগে। ডিভোর্সের আগেই নাকি উইল করেছিলেন উনি। সেটা দেখেই পাগল হয়ে গেছে মাহমুদ। তাহলে তোদের খুঁজে পেলে মাহমুদ কি করবে? কি আর করত? আবার মিথ্যা বিয়ের নাটক করে আমাকে আর বেলিকে আটকে রাখত। মেরে ফেলতে ও ভাবত না। টাকার জন্য সব করতে পারে বদমাইশটা। দীর্ঘ শ্বাস চাপলেন জেনিফার মৃধা। মেয়েটার বুঝি এই জন্মে আর শান্তি হল না। পরক্ষণে কিছু মনে পড়ার ভঙ্গিতে তিনি বললেন, ভালো কথা, তুই সিলেট কার কাছে আছিস? হোটেলে উঠেছিস নাকি? মায়ের প্রশ্নে ঢোক গিলল সুব্রতা। চোখ বন্ধ করে একদমে বলল, আমি বিয়ে করেছি আম্মু। কি? মম। কাকে? মেজর রৌদ্দুর শাহনওয়াজকে। রৌদ্দুর যে মাহমুদের বন্ধু তা চেপে গেল সুব্রতা। মায়ের চিন্তা বাড়তে পারে, কিন্তু সে এই 2 দিনে বুঝেছে রৌদ্দুর আলাদা। রৌদ্দুর নামটা শোনা শোনা লাগছে সুব্রতা। তোর বাবার পরিচিত কেউ? মেজর তো হয়তো সংবাদপত্রে বা টিভিতে শুনেছ। কে জানি। আচ্ছা রাখছি আম্মু। বেলি উপরে ঘুমাচ্ছে। উঠে আমাকে না পেলে কাঁদতে পারে। বাড়ি আসবি কবে? তোর বাবা বেলির জন্য অস্থির হয়ে আছেন। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। রৌদ্দুরকে বলে দেখব। দেখি উনি কি বলেন। কল রেখে দিল সুব্রতা। সোফা ছেড়ে কিচেনে এসে চুলা জ্বালালো। মাথার বাম পাশটা ব্যথা করছে। 1 কাপ আধা চা পান করলে মাথাটা ছেড়ে আসতে পারে। পাতিলে করে পানি বসালো সুব্রতা।
ঘুম চোখে রৌদ্দুর কিচেনে প্রবেশ করে কাউন্টারে উঠে বসল। সুব্রতা তা দেখে চোখ ফিরিয়ে নিল। আপনার হাতের 1 কাপ চা দিবেন মিসেস শাহনওয়াজ? মাথাটা ধরে আছে খুব। লেবু চা বানাচ্ছি। চলবে। সুব্রতা ব্যস্ত হাতে কাপ নিল। রৌদ্দুর গলা খেকারি দিল। পরিবেশ শীতল করতে শুধালো সে। তোমার পরার শাড়িটা কার জানো? না। জানতে চাও না কার? আপনার পার্সোনাল ম্যাটার। শাড়িটা যেহেতু তুমি পরেছ, তাই তোমার জানার প্রয়োজন আছে। কার? বউয়ের। একদম নতুন শাড়ি। তুমি এই প্রথম পরেছ। হৃদয় কুঁচকে নিল সুব্রতা। নিজের পরনের শাড়িটার দিকে তাকালো। লালের মধ্যে সোনালি জুড়ি সুতোয় কাজ করা জামদানি শাড়ি। রৌদ্দুর মুচকি হেসে সুব্রতার আরেকটু পাশ ঘেঁষে বসল। সুব্রতা না পারতে প্রশ্ন করল, আপনার বউ? সুব্রতার প্রশ্নে লাজুক হাসল রৌদ্দুর। প্রশ্ন করলে কেন? তুমি না বলছো আমার পার্সোনাল ম্যাটার। রৌদ্দুরের বাঁকা কথায় কিচেন ছেড়ে চলে যেতে নিল সুব্রতা। ঠিক তখনই রৌদ্দুর তার হাতের কবজি টেনে ধরল, অপ্রত্যাশিত, দৃঢ় এক টানে। সুব্রতা থমকে গেল। এক মুহূর্তের নীরবতা কাটিয়ে ধীরে পেছনে ঘুরে তাকালো সে। চোখে বিস্ময়, ঠোঁটে জমে থাকা না বলা প্রশ্ন, হৃদয়ের গভীরে অদ্ভুত কাঁপুনি। রৌদ্দুর বলল, চলে যাচ্ছ যে? বেলির কাছে যাব। বেলি ঘুমে, এখানে দাঁড়াও। কাজ আছে আমার। কারবারের শাড়িগুলো মা আমার বউয়ের জন্য কিনেছিলেন। ভাবির জন্য প্রতিবার শাড়ি নেবার সময় আমার ওয়াইফের জন্যও নেন। অনেক নিষেধ করেছি, কিন্তু মা শুনেনি। আর অদ্ভুতভাবে শাড়িগুলো তোমার ভাগ্যে চলে এলো। 1 সপ্তাহ পেরিয়েছে সুব্রতা আর বেলি রৌদ্দুরের কোয়ার্টারে এসেছে যে। নীলাঞ্জনা শাহনওয়াজ সহ প্রত্যেকের সাথে ভিডিও কলে বেলি আর সুব্রতার পরিচয় করিয়ে দিয়েছে রৌদ্দুর। সবাই ওদের দুজনকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন। রৌদ্দুর যাতে শান্তি পায়, ওনারা তাতেই খুশি। সুব্রতার জায়গায় অন্য কেউ হলেও নীলাঞ্জনা আর তৈমুর মেনে নিতেন। ছেলে দুটো ছাড়া যে আর কেউ নেই ওনাদের। তাই ছেলেদের জীবন সঙ্গী বাছাই ক্ষেত্রে শেহরিশার রৌদ্দুরের মতামতকে প্রাধান্য দিয়েছেন দুজনে। একই সাথে নীলাঞ্জনা আর তৈমুর শাহনওয়াজ সামনের সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলেছিলেন। দেশে ফিরে ছেলের বউ আর নাতনির সাথে কিছুদিন থেকে যাবেন। সেই থেকে রৌদ্দুর বেশ খুশি। ডিউটিতে জয়েন করেছে সে। সারাদিন ডিউটি শেষ করে রাতে বাসায় ফেরে রৌদ্দুর। অতপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এই রুটিনে চলছে ওদের জীবন। সুব্রতা নিজেকে স্বাভাবিক করতে চাইছে। রৌদ্দুর তাকে বেশ সাপোর্ট করছে। নিজের বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও সুব্রতার কাছে স্বামীর অধিকার চায়নি। এমন না যে সুব্রতা তাকে নিষেধ করেছে, কিন্তু রৌদ্দুর নিজেই সুব্রতাকে সময় দিচ্ছে স্বাভাবিক হওয়ার জন্য। সারা জীবন তো পড়েই আছে। এই দিনগুলোর উপর নির্ভর করবে তাদের সামনের দাম্পত্য জীবন। সুব্রতার ব্রেইন এফেক্ট পড়বে বর্তমানে রৌদ্দুরের করা প্রতিটা আচরণের। রৌদ্দুর বিশ্বাস করে, নারীরা হচ্ছে ফুল। তাদের ফুলদানিতে সাজিয়ে রাখলে মিষ্টি ঘ্রাণ ছড়ায়, আর পায়ে পিষে দিলে বাজে গন্ধ ছড়ায়। আজ শুক্রবার, তাই সন্ধ্যার আগে আগে রৌদ্দুর কোয়ার্টারে ফিরে এলো। কলিং বেল বাজতে দ্রুত পায়ে এসে সুব্রতা দরজা খুলে দিল। দরজা খুলতেই সুব্রতার পানে লাল গোলাপের বুকে বাড়িয়ে দিল রৌদ্দুর। সুব্রতা অবাক হয়ে তাকিয়ে রইল। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু কণ্ঠে রৌদ্দুর শুধাল, ফুলের বুকেটা নাও শুভ্র যান। থতমত খেয়ে গোলাপের বুকেটা হাতে নিল সুব্রতা। অনুগ্রহ করে আপনার বাড়িতে এই আমাকে প্রবেশ করতে দিবেন ম্যাডাম। সুব্রতা দরজার মাঝ বরাবর দাঁড়িয়ে থেকে আনমনে বলল, ভেতরে আসুন। রৌদ্দুর এগিয়ে এলো। সুব্রতাকে পাজাকোলে তুলে পা দিয়ে ঢেলে দরজা বন্ধ করে দিল। অতপর কৈফিয়তের স্বরে আওড়ায়, আপনি সরছেন না, তাই আপনাকে কোলে তুলে নিতে বাধ্য হলাম ম্যাডাম। প্লিজ আপনার মেজর হাজবেন্ডকে বলবেন না, আমি তাকে ভয় পাই। রৌদ্দুরের মুখভঙ্গিমার দিকে তাকিয়ে এক ঝলক লাজুক হাসি ফুটে উঠল সুব্রতার ঠোঁটের কোণে।
সেই হাসির রেশ গাঢ় হতে না হতেই রৌদ্দুর তাকে সমেত ড্রয়িং রুমের সোফায় এসে বসল। সংকোচের মিশ্র এক চেষ্টায় শুভ্রতা নিজেকে ছাড়িয়ে নিতে চাইল তার কোল থেকে, কিন্তু রৌদ্দুর তাকে যেতে দিল না, বরং নিঃশব্দ এক দৃঢ়তায় তাকে আপন করে ধরে রাখল। শেষ বিকেলের আলোয় ঘরের পরিবেশ যেন আরও মোহময় হয়ে উঠল। রৌদ্দুর স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় পিঠ এলিয়ে দিল। মুহূর্তটা সময়ের স্রোত থেকে খানিকটা আলাদা হয়ে স্থির হয়ে থাকল, আর সেই স্থিরতার মাঝে শুভ্রতার লাজুক লাজুক হাসি রৌদ্দুরকে উন্মাদ করে তুলল। হুট করে শুভ্রতার গলার নরম ভাঁজে মুখ দাবিয়ে দিল রৌদ্দুর। শক্ত হল তার হাতের বাঁধন। ছোট ছোট ভালোবাসার পরশেকে দিল গ্রীবায় আর গলায়। শুভ্রতা কেঁপে উঠল, পরক্ষণে নিজেকে সামলাতে চাইল, কিন্তু বেহা চোখ জোড়া বাঁধ মানল না। শ্রাবণধারা নামল কোমল গাল বেয়ে। রৌদ্দুরের ঘাড়ের উন্মুক্ত অংশে শুভ্রতার আঁখি জল গড়িয়ে পড়তে ধ্যান ভাঙল তার। শুভ্রতার গলা থেকে চোখ তুলে তাকালো তার মুখে। ফর্সা হওয়ার নিমিত্তে কান্না না করতেই তার নাক লাল হয়ে উঠেছে। তীর তীর করে কাঁপছে গোলাপি অধর জোড়া। ব্যতিব্যস্ত হয়ে রৌদ্দুর বলল, কি হয়েছে শুভ্রজান? কাঁদছ কেন মেয়ে? আমার ছোঁয়া তোমার কাছে বাজে লাগছে? বলো। কান্না মাখা কণ্ঠে ঠোঁট উল্টে শুভ্রতা শুধাল, আমায় কেউ কোনো দিন ভালোবাসেনি রৌদ্দুর। আমি সারা জীবন ভালোবাসব শুভ্রজান। কেউ কোনো দিন আগলে রাখেনি রৌদ্দুর। আমার জীবন দিয়ে আমি তোমাকে আগলে রাখব। আমায় সবাই ঘৃণা করে রৌদ্দুর। আমি ভালোবাসি তো শুভ্রজান। রৌদ্দুর শুভ্রতার গাল মুছে দিল। শুভ্রতার কান্না থেমে গেছে। আঁচলে চোখ মুছে কিছু মনে করে শুভ্রতা বলল, শুভ্র তো ছেলেদের নাম, তাহলে আপনি আমাকে শুভ্র ডাকেন কেন? রৌদ্দুর বিস্তর হাসল, কপাল চুলকে আওড়াল। শুভ্র মানে সাদা, সাদা মানে শান্তির প্রতীক, আর তুমি আমার শান্তির কারণ। তাই তোমাকে শুভ্রজান ডাকি, ভবিষ্যতেও ডাকব। শুভ্রতা জবাব দিল না। রৌদ্দুর ফের বলল, আমার সোনা বাচ্চা কই? কোথায় লুকিয়ে রেখেছ তাকে? নাকি আবার পেটে রেখে দিয়েছ? নির্ঝরিণীর ন্যায় স্মিত হাসল শুভ্রতা। আপনার বাচ্চা ঘরে ঘুমোচ্ছে। আচ্ছা, আমার মাম্মামকে দেখব, তার সাথে ফ্রেশ হয়ে আসব। আমি খাবার বাড়ছি। রৌদ্দুর সোফা ছেড়ে সিঁড়ির দিকে পা বাড়াল। শুভ্রতা সোফা ছেড়ে উঠল। তার মধ্যে ল্যান্ড ফোনটা বেজে উঠল। ঝুঁকে ফোন তুলে কানে চাপল সে। হ্যালো। অপর পাশের মানুষটা জবাব দিল না। শুভ্রতা বিরক্তি চেপে বলল, কে বলছেন? হ্যালো প্রিটি লেডি। মাহমুদের কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করতে এই ফোনটা হাত খসে পড়ে গেল শুভ্রতার। মেঝেতে ফোন পড়ার শব্দে রৌদ্দুর ব্যালকনিতে দাঁড়িয়ে পড়ল। চোখ ঘুরে নিজে তাকাল। গলা ছেড়ে ডাকল সে, হোয়াট হ্যাপেন শুভ্রজান? আর ইউ ওকে? শুভ্রতা জবাব দিতে পারল না। তার প্যানিক অ্যাটাক হচ্ছে, হাত কাঁপছে, কণ্ঠ রোধ হয়ে আসল। শুভ্রতার জবাব না পেয়ে দোতলা থেকে নেমে এলো রৌদ্দুর। শুভ্রতার এমন অবস্থা দেখে দ্রুত পায়ে তার পাশে এসে বসল। রৌদ্দুরের অস্তিত্ব বুঝতে শুভ্রতা ঝাঁপিয়ে পড়ল তার বুকে। রৌদ্দুরও ঝাপটে নিল তাকে। ডিসেম্বরের শীত, শেষ বিকেলের কুয়াশায় প্রকৃতি ঢেকে গেছে। মাত্র 5টা বাজলেও মনে হচ্ছে মাগরিবের আজান পড়ে গেছে। ক্যান্টনমেন্ট জুড়ে নীরবতা বিদ্যমান। এখানে যে এতগুলো পরিবার আছে বোঝার তা উপায় নেই। মিনিট 15 কি 20 পর 1-2 জন সেনাবাহিনীর পোশাক পরিহিত নারী পুরুষ দেখা যাচ্ছে। কেউ ডিউটি শেষে কোয়ার্টারে ফিরছে, তো কেউ ডিউটিতে যাচ্ছে। শুভ্রতার বেশ ভালো লেগেছে জায়গাটা। নিরিবিলি শান্ত সুন্দর জায়গা। শব্দ দূষণ, বায়ু দূষণ কিছুই নেই। সবুজে ঘেরা এক অন্য জগৎ। চারপাশে দেয়ালের বেষ্টনীর উপর কাঁটাতারের বেড়া। পুরো এরিয়া জুড়ে গাছপালা। রাস্তার দুই ধারে অসংখ্য বড় বড় গাছ সারিবদ্ধভাবে লাগানো। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে শুভ্রতা। চোখ জোড়া সামনের বাগানে নিবন্ধ। মুখ জুড়ে একরাশ ভয়। বেলি ছাদের মেঝেতে বসে খেলছে। রৌদ্দুর নিচে রুমে ঘুমাচ্ছে। বাগান থেকে নজর ফিরিয়ে
চোখ বুজে তখনকার ঘটনাটা আরেকবার মনে করার চেষ্টা চালালো সুব্রতা। চোখের পাতায় ভেসে উঠল 1 ঘন্টা আগের ঘটনাগুলো। হ্যালো? অপর পাশের মানুষটা জবাব দিল না। সুব্রতা বিরক্তি চেপে আবার বলল, কে বলছেন? হ্যালো প্রিটি লেডি। ফোনের অপর পাশ থেকে মাহমুদের কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করতে ফোনটা হাত খসে পড়ে গেল সুব্রতার। মেঝেতে ফোন পড়ার শব্দে রৌদ্দুর ব্যালকনিতে দাঁড়িয়ে পড়ল। চোখ ঘুরে নিচে তাকাল। তবে এখান থেকে ড্রয়িং সাইট দেখা যায় না। তাই গলা ছেড়ে ডাকল রৌদ্দুর। হোয়াট হ্যাপেন শুভ্রজান? আর ইউ ওকে? রৌদ্দুরের ডাকে জবাব দিতে পারল না সুব্রতা। বহুদিন পর আজ আবার তার প্যানিক অ্যাটাক হচ্ছে। হাত কাঁপছে, কণ্ঠ রোধ হয়ে আসল। সুব্রতার জবাব না পেয়ে দোতলা থেকে নেমে এলো রৌদ্দুর। সুব্রতার এমন অবস্থা দেখে দ্রুত কদমে তার পাশে এসে বসল সে। রৌদ্দুরের অস্তিত্ব বুঝতে কোনো মতে সুব্রতা ঝাঁপিয়ে পড়ল তার বুকে। আগলে ধরল রৌদ্দুরের পিঠ। রৌদ্দুরও ঝাপটে নিল তাকে। সুব্রতাকে কিছুটা সময় দিল রৌদ্দুর। কিছু নিয়ে বেশ ভয় পেয়েছে সুব্রতা, বুঝতে পারল সে। তাই আলতো হাত পিঠে বুলিয়ে কপালে চুমু খেল। রৌদ্দুরের সান্নিধ্য পেতেই সুব্রতার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। ধীরে ধীরে রৌদ্দুরকে ছেড়ে সোজা হয়ে বসল সে। টেবিলের উপর থেকে পানির গ্লাস বাড়িয়ে দিল সুব্রতার পানে। এক ঢোক পানি খেয়ে বুক ভরা শ্বাস টানল। তবুও বুকের কাঁপুনি থামল না। রৌদ্দুর সবটা শান্ত চোখে পরখ করল। পরপর আলতো কণ্ঠে বলল, ভয় পেয়েছ কেন শুভ্রজান? সুব্রতা ঘাড় ঘুরিয়ে ভয়াতুর চোখে রৌদ্দুরের দিকে তাকাল। তার মুখাবয়ব স্বাভাবিক, অটল চোখে সুব্রতাকেই দেখছে। বলো। সুব্রতা ঢোক গিলল, নিচু মস্তকে বলে উঠল, মা। মাহমুদ কল করেছিল। রৌদ্দুরের মুখশ্রী স্বাভাবিক থাকল, যেন সে জানে মাহমুদ কল দিবে। আর সুব্রতা সেই কল দেখে ঘাবড়ে যাবে। কি বলল? হ্যালো প্রিটি লেডি। এরপর আর কিছু শুনতে পারিনি। আমার ভয় করছে রৌদ্দুর। সুব্রতার চোখে চোখ রেখে রৌদ্দুর মৃদু হাসল। ফোনটা তুলে নাম্বারটাতে কল দাও। রৌদ্দুর। কাতর কণ্ঠে রৌদ্দুরকে ডাকল সুব্রতা। সাথে কিছুটা পিছিয়ে বসল সে। সুব্রতার এমন কাজে রৌদ্দুর তার কপালের পাশের একটা চুল আঙুলে পেঁচিয়ে ধরল। মুখ এগিয়ে শ্যাম্পুর ঘ্রাণ নিয়ে কোমল কণ্ঠে শুধাল, আমার উপর ভরসা নেই শুভ্রজান? এইটুকু কথা রাখবেন না মিসেস শাহনওয়াজ? সুব্রতা নড়েচড়ে বসল। রৌদ্দুর উঠে গিয়ে ল্যান্ডফোন তুলে নিল। ল্যান্ডফোনের রিসিভারটা কানে রেখে ট্রান্সফর্মা বাটনে চাপ দিল। লাইনের ভেতর ক্ষণিকের জন্য যান্ত্রিক একটা শব্দ কেঁপে উঠল। দ্রুত আঙুলে সে অন্য এক্সটেনশন নাম্বারটা ডায়াল করল। ওপাশে কল ধরতে আর এক মুহূর্ত দেরি না করে সুব্রতার দিকে বাড়িয়ে দিল ফোন। সুব্রতা ইস্তত হাতে ল্যান্ডফোন কানে চাপল। রৌদ্দুর অভয় দিল তাকে শান্ত কণ্ঠে কথা বলার। সুব্রতা নিজেকে সামলে বলে উঠল, হ্যালো। সুব্রতার কথায় ক্ষীণ হাসল মাহমুদ। তা স্পষ্ট বুঝল সুব্রতা। রৌদ্দুর ততক্ষণে তার পাশে এসে বসেছে। আরই পাতল ফোনের কথায়, হ্যালো মিস বলবো নাকি মিসেস সুব্রতা বলবো? মানে? শুনলাম নতুন করে বিয়ে করেছ। কি বলতে চাইছেন? ধপাস করে বিছানায় শুয়ে পড়ল মাহমুদ। ফোনটা কানের কাছ থেকে নামিয়ে মুখের সামনে আনল। অতপর তাচ্ছিল্যের কণ্ঠে বলল, রৌদ্দুর তোমাকে বিয়ে করেছে কেন? মেজর সাহেবের এখন আবার ঝুটা খাবার পছন্দ নাকি? তাও আবার নিজের বন্ধুর খাওয়া মাল? একদম মেজর সাহেবকে নিয়ে বাজে কিছু বলবেন না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না মিস্টার মাহমুদ। সুব্রতার ঝাঝালো কণ্ঠের প্রতি উত্তরে শব্দ করে হাসল মাহমুদ। রৌদ্দুরের মুখের ভাবও পরিবর্তন হল। খুব জ্বলছে বুঝি? দুদিনে এত পরিবর্তন? আমার থেকে বেশি সুখ দেয় নাকি? রৌদ্দুর এইবারে আর নিজেকে সামলাতে পারল না। চোয়াল শক্ত করে সুব্রতার কান থেকে ফোনটা কেড়ে নিল। শক্ত কণ্ঠে বাঁকা হেসে আওড়াল সে, তোর মতো থার্ড ক্লাস নাকি সবাই? যে মেয়ে মানুষ দেখলেই কুকুরের মতো হামলে পড়বে? আরে বন্ধু যে, বন্ধুত্বের গুরুত্ব তুই বুঝিস?
মাহমুদ কথা বদলে ফেলল। জবাব দিল না রৌদ্দুরের প্রশ্নের। কি যেন বললি মাত্র? তবে কি বলতে চাইছিস? তুই পুরুষ না? রৌদ্দুর হাসল। যদি ভেবে থাকিস আমি গালি দিতে ভুলে গেছি, তবে তুই ভুল ভাবছিস। আমার শুভ্র জান পাশে বসা। মাম্মা ঘুমাচ্ছে। এখন আমি তো আর এক বাচ্চার বাবা হয়ে সস্তা বস্তির মতো মুখের ভাষা খারাপ করতে পারি না। ইউনো, আমার বউটা শুধু শুধু খারাপ ভাববে। এক বাচ্চার বাপ? হাউ ফানি, ওটা আমার বাচ্চা। বউটাও আমার ছেড়ে দেওয়া। তোর বাচ্চা হলে সম্পত্তির লোভে বউ বাচ্চাকে আটকে রাখতি না। শেষবার ওয়ার্নিং করছি। সস্তা মুখে শুভ্রতা আর বেলিকে নিজের বলে দাবি করবি না। ঘাড় থেকে মাথা আলাদা করে দিব। রৌদ্দুর কথা শেষে কল কেটে দিল। ফোনটা জায়গা মতো রেখে মুখে হাত চাপল রৌদ্দুর। শুভ্রতা ভরাত চোখে তাকে দেখছে। কি বলবে বুঝতে পারছে না। রৌদ্দুর? মুখ তুলল না রৌদ্দুর। মাথা নামিয়ে রেখে ভরাট কণ্ঠে শুধাল, সন্তান হতে হলে কি শুধু নিজের ঔরসেরই হতে হবে? ও তোমার অংশ, তুমি ওকে 9 মাস পেটে ধরেছে, স্তনের দুগ্ধ পান করিয়ে এতটা করেছ। এটাই যথেষ্ট বেলি আমার সন্তান হওয়ার জন্য। মাগরিবের আজানের পর ছাদ থেকে নেমে এলো শুভ্রতা আর বেলি। সোজা নিজের ঘরে ফিরে বেলিকে বিছানায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল শুভ্রতা। রৌদ্দুর তখনও ঘুমিয়ে আছে। হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়ালে মুখ মুছে বেডে তাকালো সে। উদম হয়ে উপরের দিকে পিঠ দিয়ে শুয়ে আছে রৌদ্দুর। ফর্সা পিঠের অর্ধেকটা উন্মুক্ত, বাকিটা কম্পোটারে ঢাকা। শুভ্রতা এগিয়ে এসে রৌদ্দুরের কোলের কাছে বসল। কোমরের উপর থেকে কম্পোটার এনে কাঁধ অব্দি টেনে দিল। আলতো হাতে বিলি কাটল তার ছোট করে ছেটে রাখা চুলের ভাঁজে। কারো হাতের শীতল ছোঁয়াতে রৌদ্দুরের ঘুম হালকা হয়ে এলো। ঘুম ঘুম চোখে ধপ করে শুভ্রতার হাত মুঠোয় ধরে নিল রৌদ্দুর। কাজটা এতটাই দ্রুত হয়েছে যে শুভ্রতা থতমত খেল। রৌদ্দুর মাথা উঠিয়ে শুভ্রতাকে দেখে আচানক তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। শুভ্রতা স্বাভাবিক রইল। আগের মতোই চুলের মাঝে হাত বুলিয়ে দিল সে। ঘুম জড়ানো কণ্ঠে রৌদ্দুর আওড়াল, হঠাৎ শীতল ছোঁয়াতে ঘুম ভাঙালে যে? কেন? আপনাকে ছোঁয়ার অধিকার আমার নেই? রৌদ্দুর এক পশলা হাসল। হাতে শুভ্রতার কোমর ঝাপটে উদরে মুখ বুজে দিল। মিনিট পেরোলে ও শুভ্রতার প্রশ্নের উত্তর দিল না সে। যেন এই প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন নেই। শুভ্রতা হাসল। সে এতটাও অবুঝ না যে রৌদ্দুরের নীরবতার মানে বুঝবে না। কিছু প্রশ্নের উত্তর নীরবতাতেই মানায়। সব কি আর মুখে বলে দিতে হয়? নীরবতা কাটিয়ে রৌদ্দুর বলল, অভয় দিলে একটা আর্জি পেশ করতাম মহাশয়া, যদি আপনি বলেন। এভাবে বলছেন কেন? ভালোবাসি যে, তাই। মুচকি হাসল শুভ্রতা। রৌদ্দুর তা টের পেয়ে ঘুরে শুল। মুগন্ধ চোখে তাকালো শুভ্রতার গোলগাল মুখপানে। হঠাৎ বুকে হাত ঠেকিয়ে অবুঝ কণ্ঠে রৌদ্দুর বলে উঠল, এভাবে হাসবেন না মিসেস। এই বোকাসোকা আমার বুকে ব্যথা হয়। হৃদয় আর হরমোন বেইমানি করার নিমিত্তে মাথা চাড়া দিয়ে ওঠে। শুভ্রতার হাসি গাঢ় হল। এক হাতে রৌদ্দুরের মুখ ঢেকে শব্দ করে হেসে উঠল সে। ফাজলামো করছেন মেজর সাহেব? মোটেই না, মন থেকে বলছি। আল্লাহ, আমার মামুনিটা কই? শুভ্রতা চোখের ইশারায় রৌদ্দুরের পায়ের পাশে দেখাল। মাথা উঠিয়ে সেদিকে তাকালো রৌদ্দুর। কম্পোটারের শেষ মাথা ছোট্ট শরীরটাতে জড়িয়ে রৌদ্দুরের পায়ের কাছে ঘুমিয়ে আছে বাচ্চাটা। হতাশ কণ্ঠে মৃদু চেঁচিয়ে উঠল রৌদ্দুর, আমার প্রিন্সেস জাহান উইখানে কি করছে? মেয়েটা পড়ে যেত যদি। শুভ্র জান, তুমি আমাদের দুজনের প্রতি খুব উদাসীন হচ্ছ। রৌদ্দুর থামল, উঠে বসে বেলিকে নিয়ে পাশে শুইয়ে দিয়ে চোখ টিপুনি কেটে বলল, অন্য কাউকে মনে ধরেছে নাকি? হ্যাঁ। চোখ ছোট ছোট করে নিল রৌদ্দুর। গম্ভীর কণ্ঠে বলে উঠল সে, কি বলো? কাকে? কখন? আমার এই সর্বনাশ কোন শালা করল? ক্যান্টনমেন্টের কেউ নাকি শুভ্র জান? আমার বউয়ের মনে আমার আগে জায়গা করে নিল?
মেজর রৌদ্দুর শাহনওয়াজকে। দূর এতক্ষণ গালি দিচ্ছিলাম, বলনি কেন যে আমি এসে? কেন বললে কি হতো? গালি দিতাম না। ভাবছি ওনাকে একবার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। মা বাবার সাথে দেখা করতে যেতে চাও? আম্মু বলেছে যেতে। বাবা মন খারাপ করছেন বেলির জন্য। রৌদ্দুর আবার শুভ্রতার কোলে এসে শুয়ে পড়ল। তাহলে বলি এইবারে? হ্যাঁ, আজ রাতে আমাকে একটা মিশনে যেতে হবে। ফিরতে ফিরতে কাল দুপুর পেরোতে পারে। আমার মাম্নিটাকে নিয়েই একদিন। আপনি খুব সাবধানে থাকতে পারবেন ম্যাম? ফিরে এসে আবার আমি আমার আমানতের মানুষ আমার বুকে জড়িয়ে নিব। কেমন? তারপর সব জায়গায় ঘুরতে যাব। শুভ্রতার মুখের হাসি কমে এলো। রৌদ্দুরের মিশনের কথা শুনে কেমন মলিন হয়ে গেল তার মুখাবয়ব। বহু কষ্টে ঠোঁট এলিয়ে বলল সে, আচ্ছা। রৌদ্দুর লক্ষ্য করল শুভ্রতার মুখের পরিবর্তন। মেজরের মিসেস হয়েছেন শুভ্রজান। একটু তো দূরত্ব সইতেই হবে। তুমি জানো আগে আরো বেশি মিশনে যেতে হতো। আচ্ছা, হুমম। কখন বেরোবেন আপনি? 9টায়। ওহ, মন খারাপ করছে শুভ্র। কালকের মধ্যে ফিরে আসব তো যান। না, চা পান করবেন? অবশ্যই তুষার ফিরেছে, মনে হয়। রৌদ্দুর উঠে বসল। শুভ্রতা শাড়ি ঠিক করে রুম থেকে বেরিয়ে গেল। রৌদ্দুর স্লিপার পরে ওয়াশরুমে ঢুকে পড়ল। মিনিট 10 পর সাদা টাওয়াল কোমরে জড়িয়ে সে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। কারবার থেকে সেনাবাহিনীর অলিভ গ্রিন মিক্সড কালারের পোশাক নিয়ে বিছানায় রাখল। টাওয়াল ছেড়ে পোশাক জড়িয়ে নিল। ড্রেসিং টেবিল থেকে পারফিউম নিয়ে বডিতে স্প্রে করে নিল। চুলে চিরুনি করে। সব শেষে রিভলভার পকেটে পুরে ক্যাপ হাতে বিছানার কাছে এসে দাঁড়াল। অলগোছে বেলিকে বিছানা থেকে তুলে ঘাড়ে শুইয়ে দিল। বাচ্চাটা চোখ ডলে রৌদ্দুরের গলা জড়িয়ে ধরল। ডান হাতে বেলিকে বুকের সাথে চেপে ধরে। বাম হাতে ক্যাপ নিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিল রৌদ্দুর। ট্রেতে চায়ের কাপ সাজিয়ে ট্রি টেবিলে এনে ট্রে রাখল শুভ্রতা। 1 কাপ চা তুষার হাতে দিয়ে। রৌদ্দুরের কাপটা ফ্রিজ দিয়ে রেখে রাখল। রৌদ্দুর কোথায় ভাবি? উনি উপরে। আপনাকে খাবার দিব ভাইয়া। তুষার চায়ের কাপে চুমুক দিল। পরপর টিভির স্ক্রিনে চোখ রাখল। টিভিতে খেলা চলছে। তুষার শান্ত কণ্ঠে বলল, না ভাবি। শুভ্রতা কিচেনে চলে গেল। রৌদ্দুর বেলিকে নিয়ে নেমে এলো। সোফায় বসে মেয়েকে উড়ুতে বসিয়ে দিল। বেলি ঘুম ঘুম চোখে রৌদ্দুরের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করল, তুমি কোথায় যাবে পাপা? বেলির প্রশ্নে রৌদ্দুর চুমু খেল তার কপালে। আমার মিশন আছে মামনি, তাই পাপাকে যেতে হবে। লাতে আতবে। কাল ফিরব মা। তবে বেলি কাল কুলে ঘুমাবে? আজ মাম্মামের বুকে ঘুমাও মামনি। পাপা কাল ফিরে তোমাকে অনেক আদর দিবে প্রিন্সেস নূরজাহান। তালাতালি ফিলে এত পাপা। বেলি তোমার জন্য টপ টপ করবে। আচ্ছা মাম্মা। বেলির সাথে কথা শেষ হতেই রৌদ্দুর কোল থেকে নেমে গেল বাচ্চাটা। তুষারের পাশে এসে বসে ফিচ ফিচ কণ্ঠে বলল, পাপা তো তলে যাবে তাত্তু। তুমি আমালে চকলেট দিবে? দিব আম্মু। সকালের চকলেটগুলো খেয়েছ? খেয়েছি। তুষার বেলিকে কোলে নিয়ে বসল। রৌদ্দুর সোফা ছেড়ে কিচেনের দিকে গেল। কাউন্টারের পাশে দাঁড়িয়ে খালি কাপটা রেখে বলে উঠল, হাসি মুখে বিদায় দেবে না শুভ্রজান? যদি মিশন থেকে আর না ফিরি, তখন তোমার কষ্ট হবে না? রৌদ্দুরের এমন কথায় বরফের মতো জমে গেল শুভ্রতা। হাত থেকে পড়ে গেল কাচের গ্লাসটা। তড়িৎ বেগে পিছনে ফিরে কাঠকণ্ঠে শুধাল সে, বেরোনোর সময় এমন কথা বললেন কেন মেজর সাহেব? প্রতিবার মিশনে যেতে আল্লাহ কাছে জীবন হেফাজত রেখে যাই। হঠাৎ মনে হলো আল্লাহ এইবারে আর আমার আমানত আমাকে ফিরিয়ে দিবেন না। মেজর সাহেব, আমার ভালো লাগছে না এসব কথা শুনতে। কোমল হেসে রৌদ্দুর বলল, তোমাকে একটু জড়িয়ে ধরি? রৌদ্দুরের আবদারে হাত বাড়িয়ে দিল শুভ্রতা। রৌদ্দুর এগিয়ে এসে বুকে জড়িয়ে নিল তাকে। মাথাটা শক্ত করে চেপে ধরল বুকের সাথে। বেলি মাম্মাকে নিয়ে ভালো থাকবেন মিসেস শাহনওয়াজ।
শুভ্রতার গাল বেয়ে অশ্রুর ধারা বইল। এই প্রথম সে শক্ত করে খামচে ধরল রৌদ্দুরের পোশাক। কান্না জড়ানো স্বরে আওড়াল, আল্লাহ আপনাকে অনেকটা হায়াত দান করুক। মিস্টার শাহনওয়াজকে আমি এত জলদি হারাতে চাই না। তার সাথে আমার এখনো সংসার করা বাকি। এই অল্প কয়েকদিনের সংসার আর ভালোবাসায় আমার মন ভরেনি। আমার আমৃত্যু তাকে লাগবে, আমার স্বামী এবং বাচ্চার বাবা রূপে। কথা শেষে শুভ্রতার মুখ তুলে ধরল রৌদ্দুর। দুই চোখের ভেজা পাপড়িতে চুমু খেল সে। তোমার দোয়া উপওয়ালা কবুল করুক। চলবে।